हेलो बेटा, कैसे हो आप लोग। তো তোমরা যারা মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ডে মাধ্যমিক পরীক্ষা অতিক্রম করে ক্লাস 11-12-এ অ্যাকচুয়ালি এতদিন পর্যন্ত তোমরা যারা সায়েন্সে পড়বে বলে ভাবছো, তোমরা ক্লাস অনেক আগে থেকেই শুরু করে দিয়েছো, কিন্তু এবারেই তোমরা অ্যাকচুয়ালি অফিসিয়ালি হায়ার সেকেন্ডারি লেভেলের ছাত্রছাত্রীর পর্যায়ে আসতে চলেছো। তো তোমাদের মধ্যে অনেকেই সায়েন্সে ভর্তি হচ্ছ, সায়েন্সের সাবজেক্ট হিসেবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অনেকেই রাখছো, কেউ রাখছো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কম্পিউটার সায়েন্স, আবার কেউ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর ম্যাথটাকে বাদ দিয়ে সেক্ষেত্রে কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো যারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি রাখছো, তোমরা মূলত মেডিকেল যে সমস্ত এক্সামগুলো আছে, নিট থেকে শুরু করে জেনফাস থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট উইদাউট ম্যাথ বা এমস নার্সিং, এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য, প্যারামেডিক্যাল, এই সমস্ত পরীক্ষাগুলোর জন্যই তোমরা মূলত একটা প্রিপারেশন নেওয়ার মেন্টালিটিতে আছো। আর তোমরা যারা ম্যাথ রেখেছো, তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ের দিক অর্থাৎ যেই মেন্স ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট উইথ ম্যাথ এবং যেই মেন্সকে ক্র্যাক করে যেই অ্যাডভান্স, এই সমস্ত জায়গাগুলোর জন্য তোমরা প্রিপারেশন নেওয়ার মোডে আছো। তো প্রথমেই বলি, তোমরা কিন্তু যে ধরনেরই কম্পিটিটিভ এক্সাম দিতে যাও না কেন, তোমার কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটো সাবজেক্ট কিন্তু অত্যন্ত প্রয়োজন, অর্থাৎ এই দুটো সাবজেক্ট কিন্তু তোমাকে রাখতে হচ্ছে। এই দুটোর কোনো যদি একটাকেও তোমরা বাদ দাও, তাহলে কিন্তু তোমরা ওই ধরনের মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ের যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো তোমরা কিন্তু দিতে পারবে। তো এই কারণে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি নিয়েই এগোচ্ছ। আর এই কারণেই এতদিন পরে আমি আবার করে ইউটিউব চ্যানেলে চলে এসেছি। তোমাদের ফিজিক্সের বিভিন্ন ধরনের যে ডিফিকাল্ট থিওরি এবং বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো তোমাদের ক্রিয়েট হয় প্রবলেম সলভ করতে গেলে, সেইগুলো নিয়ে আমি আলোচনা করবো। এক এক করে আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাব। ক্লাসগুলোকে রেগুলার তোমাদের ফলো করতে হবে এবং একই সঙ্গে তোমরা যারা অনলাইন বা অফলাইন ব্যাচের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে চাও, তার নাম্বার আমি ওই ভিডিওর ডেসক্রিপশানে এবং ভিডিও চলাকালীন নিচে দেওয়া থাকবে। তোমরা সেই ক্ষেত্রে কিন্তু আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবে। আমি জানি তোমাদের ফিজিক্সে বেশ কিছুটা পড়া হয়ে গেছে প্রত্যেকেরই, যারা অফলাইন টিউশনগুলো বিভিন্ন জায়গায় পড়ছো, তোমাদের বেশ কিছুটা পড়া হয়ে গেছে। আজকে আমি তাই জন্য একদম প্রথম থেকে নয়, একটা ইন্টারেস্টিং পার্ট শুরু করবো ফিজিক্সের, যা হচ্ছে প্রজেক্টাইল মোশন বা যাকে আমরা বলি প্রাসের গতি। তো আজকে আমরা যে পার্টটা শুরু করছি তা হচ্ছে প্রজেক্টাইল মোশন বা যাকে আমরা বাংলায় বলি প্রাসের গতি। এই প্রাসের গতিতে মূলত আমরা কি পড়ব? প্রাসের গতি মানে কোনো একটা বস্তুকণাকে যদি আমি এমনভাবে ছুঁড়ে দেই যাতে ওই বস্তুকণাটি কিছু সময় ধরে শূন্য মাধ্যমে অবস্থান করে। অর্থাৎ একটা অবজেক্টকে মনে করো আমি গ্রাউন্ড বরাবর ছুঁড়ে দিলাম, তাহলে গ্রাউন্ড বরাবর সে যখন যাচ্ছে, মানে অ্যালং দ্য হরিজন্টাল যখন সে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলছিলাম একমাত্রিক গতি। একইভাবে একটা বস্তুকে যদি সরাসরি বায়ু মাধ্যমে উপরের দিকে ছুঁড়ে দেই, তাহলেও সেটাও কিন্তু সরাসরি স্ট্রেট লাইন বরাবর উপরে উঠবে এবং নিচে নামবে, তাকেও কিন্তু আমরা বলছি একমাত্রিক গতি। কিন্তু এই যে বায়ু মাধ্যমে কিছুক্ষণ থাকলো, তাই এটাও কিন্তু এক ধরনের প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন। তার মানে যাকে আমরা উল্লম্ব গতি বলি, যেটা একমাত্রিক গতি, এটাও কিন্তু প্রাসের গতির একটা ভাগ, যদিও এই প্রাসের গতিটা একমাত্রিক গতি। আর এক্ষেত্রে প্রাসের গতি বলতে আমরা সাধারণত দ্বিমাত্রিক গতিগুলোকে নিয়েই বেশিভাবে আলোচনা করব। তো তাই প্রাসের গতি যদি ডেফিনেশনে আসি, তাহলে অ্যাকচুয়াল ডেফিনেশন হচ্ছে কোনো বস্তুকণাকে যদি এমনভাবে গতিশীল রাখা যায় যাতে সে কিছু সময় শূন্য স্থানে বা বায়ু মাধ্যমের মধ্যে থাকে, তবে সেই ধরনের গতিকেই আমরা মূলত বলেছিলাম প্রাসের গতি। কিন্তু আমি যদি প্রাসের গতিটাকে একমাত্রিক গতি থেকে সম্পূর্ণরূপে আলাদাভাবে ভাবতে চাই, তাহলে আমি এভাবে বলতে পারি, কোনো বস্তুকে যদি হরাইজন্টাল বা অনুভূমিকের সাথে কি করি আমরা, 90 ডিগ্রি অপেক্ষা কম কোণে ছুঁড়ে দেই, তবে তার গতিপথ প্যারাবোলিক
প্যারাবোলিক মানে অধিবৃত্তাকার, তার গতিপথ প্যারাবোলিক হয় এবং এই গতি প্রাসের গতি নামে পরিচিত। তো এখন আমের সময় তোমরা গাছে ঢিল মেরে আম পাড়ার জন্য যে ঢিল মারো, এই যে ঢিলটাকে তোমরা ছুঁড়ে দিচ্ছ, সে যে পথ বরাবর যাচ্ছে বা তার যে গতিটা, সেই গতিটা কিন্তু অ্যাকচুয়ালি প্রাসের গতি। তো সেই প্রাসের গতিতে আমটা কোথায় আছে আর গতিশীল ঢিলটা সেই পথ দিয়েই যাচ্ছে কিনা, অর্থাৎ আমটা যে বিন্দুতে আছে ওই বিন্দুটাকে তার গতিপথের মধ্যে রাখছে কিনা প্রাসের গতিতে গতিশীল ঢিল, তার উপরে ডিপেন্ড করছে তোমার ঢিল লেগে আমটা পড়বে কি পড়বে না। তো একইভাবে আমরা এখন দেখছি আইপিএল চলছে, ক্রিকেট খেলার সময় ব্যাটসম্যান যখন 6 মারছে, তখন 6 মারার সময় বলগুলো যেভাবে ব্যাটসম্যানের কাছ থেকে গ্যালারি পর্যন্ত পৌঁছে যাচ্ছে, সেটাও কিন্তু এক ধরনের কি গতি, সেটাও কিন্তু এক ধরনের প্রাসের গতি। তো এই কারণেই প্রাসের গতি প্রথমে কাকে বলে আমি বললাম। এরপরে আমি আসছি দ্যাট ক্লাসিফিকেশন অফ প্রজেক্টাইল মোশন, দ্য ক্লাসিফিকেশন অফ প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতির প্রকারভেদ, দ্য ক্লাসিফিকেশন অফ প্রজেক্টাইল মোশন, অর্থাৎ প্রাসের গতির প্রকারভেদ। এই প্রাসের গতি কত রকম হতে পারে, বেশ কয়েক রকমের হতে পারে প্রাসের গতি। যেমন 1 নম্বরে আমরা লিখতে পারি ভার্টিক্যাল প্রজেক্টাইল মোশন, ভার্টিক্যাল প্রজেক্টাইল মোশন। ভার্টিক্যাল প্রজেক্টাইল মোশন মানে কি হবে, মানে অবজেক্টটাকে আমি গ্রাউন্ড অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, কত অ্যাঙ্গেল করে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ছুঁড়বো। যত উপরের দিকে যাবে মন্দনের কারণে তার বেগ ধীরে ধীরে হ্রাস পাবে। যখন সে ম্যাক্সিমাম পয়েন্ট পি তে পৌঁছলো তখন তার ভেলোসিটি হয়ে গেল 0। তারপর সে আবার নিচের দিকে নামবে। এই যে স্ট্রেট লাইন বরাবর ওঠা নামা, অর্থাৎ এটাকে আমরা ওডিএম এ করেছিলাম, তাই না? ওডিএম বা ওয়ান ডাইমেনশনাল মোশন, যেটা তোমরা পড়ে নিয়েছো, একমাত্রিক গতি। সেখানে এই গতিটাকে আমরা জেনেছিলাম উল্লম্ব গতি নামে। কি নামে জেনেছিলাম? উল্লম্ব গতি, বা একেই আমরা বলেছিলাম ভার্টিক্যাল মোশন, একেই আমরা বলেছিলাম ভার্টিক্যাল মোশন। এই যে ভার্টিক্যাল মোশন বা উল্লম্ব গতি, এটাই কিন্তু হচ্ছে একে আমরা বলি ভার্টিক্যাল প্রজেক্টাইল মোশন। এই সম্পর্কে তোমরা আগে পড়ে এসছো। যখন অবজেক্টটা উপরের দিকে যায় তখন তার ত্বরণ মন্দন হিসেবে কাজ করেছি, তাই -g লিখি। আর যখন নিচের দিকে নামে তখন সেক্ষেত্রে ত্বরণ হিসেবে কাজ করে, তখন হয় +g। একদম ম্যাক্সিমাম পয়েন্টে চলে গেলে অবজেক্টটা ভেলোসিটি কত হয়ে যায়? 0 হয়ে যায়। আর তাকে যদি আমি ইউ ভেলোসিটিতে এখান থেকে ছুঁড়ি, তাহলে সে যখন ভূপৃষ্ঠে আবার পৌঁছবে তখন সে কিন্তু ইউ ভেলোসিটি গেইন করবে, অর্থাৎ বস্তুটিকে যত বেগ নিয়ে ভূপৃষ্ঠ থেকে উপর দিকে ছড়া হবে, সে ভূপৃষ্ঠে পৌঁছানোর মুহূর্তেও তার বেগের মানটা একই থাকবে। তো এরপরের ভাগ কি? সেকেন্ড পার্ট হচ্ছে অ্যাঙ্গুলার প্রজেক্টাইল মোশন। এই অ্যাঙ্গুলার প্রজেক্টাইল মোশনটাকে আমরা মূলত প্রজেক্টাইল মোশন বলি। মানে এই যে ডেফিনেশনটা আমি লিখেছিলাম, ইট ইজ অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার প্রজেক্টাইল মোশন। কোনো বস্তুকে যদি অনুভূমিকের সাথে 90 ডিগ্রি অপেক্ষা কম করে ছুঁড়ে দেই, তবে তার গতিপথ হচ্ছে প্যারাবোলিক। প্যারাবোলিক বলতে আমরা এক্ষেত্রে যেমন স্ট্রেট লাইন দেখলাম, তেমন কিন্তু অ্যাঙ্গুলার প্রজেক্টাইল মোশনের স্ট্রেট লাইন হবে না। মনে করো ও পয়েন্ট থেকে আমি অবজেক্টটাকে থ্রো করলাম, তাহলে ও পয়েন্টকে অবজেক্টকে থ্রো করলে সেই অবজেক্টটা একটা এমন পাথ বরাবর এইভাবে পৌঁছবে, ও থেকে মনে করি আর এ পৌঁছবে। তো এই ও থেকে আর পর্যন্ত যে পাথ, এই পাথটাকে তখন আমরা বলছি কি? প্রজেক্টাইল মোশন। কি প্রজেক্টাইল মোশন? অ্যাঙ্গুলার প্রজেক্টাইল মোশন। দিস ইজ কল্ড অ্যাঙ্গুলার প্রজেক্টাইল মোশন। যখন অবজেক্টটাকে আমি থ্রো করার সময় কিছু একটা থিটা করে থ্রো করেছিলাম, বা থিটা ইজ লেস দেন 90 ডিগ্রি, থিটা ইজ লেস দেন 90 ডিগ্রি, দিস ইজ কল্ড অ্যাঙ্গুলার প্রজেক্টাইল মোশন। এই অ্যাঙ্গুলার প্রজেক্টাইল মোশন মানে ক্রিকেটে ব্যাটসম্যান বলকে ছক্কা মারলো, কিংবা আমি গাছের ডালে বসে রাখা বাঁদরকে ঢিল মারছি। তো এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে? অ্যাঙ্গুলার প্রজেক্টাইল মোশন, ঠিক আছে না? অ্যাঙ্গুলার প্রজেক্টাইল মোশন তাকে বলছে। ভার্টিক্যাল মোশন, ডাইরেক্ট একটা বলকে আমি ক্যাচ ধরার জন্য উপর দিকে ছুঁড়ছি, ক্যাচ ধরছি, উপর দিকে ছুঁড়ছি, ক্যাচ ধরছি, পুরো স্ট্রেট লাইন বরাবর উঠছে, স্ট্রেট লাইন বরাবর নামছে, স্ট্রেট লাইন বরাবর উঠছে, স্ট্রেট লাইন বরাবর নামছে, ঠিক আছে, কোই বাত নেই। 3 নম্বর আসছে। 3 নম্বর কি আছে? 3 নম্বর মোশনটাকে আমরা বলছি হরাইজন্টাল প্রজেক্টাইল মোশন। এবারে মনে হবে এ আবার কি হয়? হরিজন্টাল প্রজেক্টাইল মোশন। হরিজন্টাল প্রজেক্টাইল মোশন, অনুভূমিক প্রাসের গতি। মানে কি? মানে এখন একটা প্লেন আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, এটা আমার কাছে প্লেন, ঠিক আছে, এরোপ্লেন, এটা হচ্ছে আমাদের ফাইটার জেট। তো এই B2 বোম্বার, ইউএস এর B2 বোম্বার। তো এবার এই ফাইটার জেট কি করলো? ছুটে যাচ্ছিল ইউ ভেলোসিটিতে,
এই মুহূর্তে সে তার যে যেখানে বোম থাকে তার ভেতরে সে তো বোম ব্লাস্ট করার জন্য, বোম ফেলার জন্য অ্যাকচুয়ালি সে আকাশে উড়ে যাচ্ছে, তো একটা বোমকে সেই মুহূর্তে সে ড্রপ করলো। তাহলে বোমটাকে ড্রপ করলে বোমটা কি গ্রাউন্ডে একদম স্ট্রেট ওই লাইন বরাবরই নেমে আসবে, না সে একটা প্যারাবোলিক পাথ কভার করে কিছুটা দূরে বি পয়েন্টে গিয়ে হিট করবে? অবভিয়াসলি সে এ পয়েন্টে হিট করবে না, কারণ বোমটা যখন ছাড়া হচ্ছিল তখন তার প্লেনের ভেলোসিটির জন্য নিজের একটা ভেলোসিটি ছিল, এবং এই বোমটা তখন কিছুটা দূরত্ব গিয়ে এ থেকে বিতে কোনো একটা অবজেক্টকে হিট করবে, কোনো একটা টার্গেটকে হিট করবে। এই ধরনের যে প্রজেক্টাইল মোশন, একেই আমরা বলছি হরাইজন্টাল প্রজেক্টাইল মোশন। অর্থাৎ যখন অবজেক্টটাকে আমি থ্রো করছিলাম তখন তার ভার্টিক্যাল ডাইরেকশনে কোনো ভেলোসিটি ছিল না, হরাইজন্টাল ডাইরেকশনে ভেলোসিটি ছিল ইউ, আর তার ভার্টিক্যাল ভেলোসিটি কত হয়ে গিয়েছিল? 0। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি, যখন আমি ভার্টিক্যাল প্রজেক্টাইল মোশনের কথা বলছি, এখানে খুব ইম্পর্টেন্ট, ভালো করে যেন মনে থাকে, ভার্টিক্যাল প্রজেক্টাইল মোশনে যখন থ্রো করছিলাম তখন হরাইজন্টাল ডাইরেকশনে তার কোনো ভেলোসিটি ছিল না, শুধুমাত্র ভেলোসিটি ছিল অ্যালং দ্য ভার্টিক্যাল ডাইরেকশন, মানে উপরের দিকে, উপরের দিকে শুধুমাত্র গতিশীল ছিল। তাই ভার্টিক্যাল প্রজেক্টাইল মোশনে ভি হরিজন্টাল 0 আর ভি ভার্টিক্যাল নট ইকুয়াল টু 0। অর্থাৎ যখন আমি ভার্টিক্যাল প্রজেক্টাইল মোশন বলছি তখন হরাইজন্টাল ডাইরেকশনে অর্থাৎ উল্লম্ব দিকে তার সম্পূর্ণ বেগ ছিল, কিন্তু তার হরাইজন্টাল ডাইরেকশনে অর্থাৎ অনুভূমিক দিকে কোনো বেগ ছিল না, তাই ভি এইচটা হচ্ছে 0। যখন অ্যাঙ্গুলার প্রজেক্টাইল মোশন বললাম তখন আমি যদি ভেলোসিটিটাকে দুটো কম্পোনেন্টে ভাগ করি, তাহলে একটা দেখো ভার্টিক্যাল কম্পোনেন্টেও আছে উপরের দিকে ওয়াই ডাইরেকশনে, আর একটা এক্স ডাইরেকশনে কি আছে? হরিজন্টাল কম্পোনেন্টেও আছে। এটা যদি ভি হয় তাহলে এদিকে আছে ভি কস থিটা আর উপরের দিকে আছে ভি সাইন থিটা। অবশ্যই তোমরা ভেক্টরে জেনে এসছো কম্পোনেন্ট, ওই যে রেজলিউশন করা ভেক্টরকে কোন একটা ভেক্টর যেদিকে অ্যাঙ্গেল আছে সেই দিকে আমরা ধরবো কস কম্পোনেন্ট, আর তার সঙ্গে যেটা পারপেন্ডিকুলার থাকবে টোটালটা, অর্থাৎ যেদিকে কস ধরলাম তার সঙ্গে যেটা পারপেন্ডিকুলার আছে সেদিকে হয় সাইন কম্পোনেন্ট। তার মানে অ্যালং ও আর অ্যালং horizontal the velocity is v cos theta and along vertical the velocity is v sin theta. তার মানে angular projectile motion there is also a vertical velocity and horizontal velocity. There is also a vertical velocity and a horizontal velocity. If the angle made with horizontal direction, then the horizontal velocity is v cos theta and the vertical velocity is v sin theta. Clear है ना? कोई भी समस्या है तो कमेंट सेक्शन है, कमेंट सेक्शन में बताओ, मैं कमेंट चेक करूंगा और उसके बाद फिर भी मैं एक ऐसा वीडियो अपलोड करूंगा कि आपका जो भी समस्या है, जो भी प्रॉब्लम है, सब कुछ चुटकी में खत्म हो जाएगा। ठीक है ना? देखिए बेटा, तो हॉरिजॉन्टल प्रोजेक्टाइल मोशन में क्या हुआ? हॉरिजॉन्टल प्रोजेक्टाइल मोशन में पहले जब ये बम को हमने छोड़ा, বম ছাড়ার সঙ্গে সঙ্গেই তার সামনের দিকের ভেলোসিটি ছিল ইউ, কারণ এখানে যেহেতু প্লেন ইউ বেগে চলছিল, প্লেন থেকে যে পড়ছে সেও কি হবে? ইউ বেগেই যাবে। তো এই কারণে বলা হয় বন্ধু যেমন তুমি তেমন, বন্ধু আর বোম অর্থাৎ প্লেন আর বোম বন্ধু বন্ধু। এবার প্লেন বোমকে ছেড়ে দিয়েছে, প্লেন বোমকে ছেড়ে দিলেও বন্ধুর সঙ্গে তোমার বন্ধুত্ব দূর হয়ে গেলেও, বন্ধুর সঙ্গে তোমার বন্ধুত্ব কেটে গেলেও বন্ধুর কিছু অভ্যাস, তাদের যে শেখানো কিছু বৈশিষ্ট্য তা কিন্তু তুমি সহজে ছাড়তে পারবে না। তো এই কারণে সে ইউ ভেলোসিটি নিয়ে সামনের দিকে চলেছে। এই মুহূর্তে তার ভার্টিক্যাল ডাইরেকশনের ভেলোসিটি কিন্তু ছিল 0। তার মানে ফর হরাইজন্টাল প্রজেক্টাইল মোশন ভি ভার্টিক্যাল এট ফার্স্ট, এগুলো প্রত্যেকটাই কিন্তু আমি লিখছি প্রাথমিক বিন্দুতে। এই যে প্রাথমিক বিন্দুতে সব লিখছি প্রাথমিক বিন্দুতে। যখন যে প্রাথমিক বিন্দুতে ছিল তখন তার ভি ভার্টিক্যাল কিন্তু কত ছিল? 0। অর্থাৎ প্রাথমিকভাবে ইনিশিয়াল ভেলোসিটি ভার্টিক্যাল ডাইরেকশনে ছিল 0। এক্ষেত্রে ইনিশিয়ালি there is a velocity also in horizontal direction and also vertical direction, and vertical projectile motion এর ক্ষেত্রে কেবলমাত্র ভার্টিক্যাল ডাইরেকশনে ভেলোসিটি ছিল, হরাইজন্টাল ডাইরেকশনে ভেলোসিটি ছিল না। আশা করি এই তিন ধরনের যে ক্লাসিফিকেশন অফ প্রজেক্টাইল মোশন সেটা আশা করি বুঝতে পারে গেছে। 4 নম্বর আসছি আমি, যদি কারোর বুঝতে অসুবিধা থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপেও তোমরা সরাসরি কন্ট্যাক্ট করতে পারো যে স্যার এটা আমি বুঝতে পারিনি, আপনি আবারও একবার বুঝিয়ে দিন। এছাড়াও আমার অফলাইন এবং অনলাইন পেড ব্যাচ অর্থাৎ যারা ক্লাস করবে তোমরা আমার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবে, আমি কিন্তু তোমাদের ক্লাসের জন্য অ্যাডমিশন করিয়ে নেব এবং তোমরা সেক্ষেত্রে ক্লাস করতে পারবে। জয়েন্ট, নিট, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যই কিন্তু তোমরা ক্লাস করতে পারবে। তো আসছি এরপরে 4 নম্বর, যাকে আমরা বলছি প্রজেক্টাইল মোশন ইন ইনক্লাইন্ড প্লেন। প্রজেক্টাইল মোশন অন অ্যান ইনক্লাইন্ড প্লেন। ইনক্লাইন্ড প্লেন মানে কি? মানে নততল, নততলের উপর প্রজেক্টাইল মোশন। মনে করো একটা পাহাড় আছে, পাহাড় এইভাবে একটা পাহাড় আছে, এরকম একটা পাহাড় চূড়া। এই পাহাড় চূড়ার ক্ষেত্রে কি দেখা গেল না, পাহাড় চূড়ার ক্ষেত্রে আমাকে প্রজেক্টাইল মোশনে একটা অবজেক্টকে থ্রো করা হলো ও পয়েন্ট থেকে। তাহলে এই অবজেক্টটা এইভাবে পৌঁছবে ও থেকে আরে,
তাহলে এই ও থেকে আরে যখন যাচ্ছে তখন এই যে প্লেনটা পাথটা যেটাকে আমরা হরাইজন্টাল ডাইরেকশন ধরছিলাম, এটা হরাইজন্টাল ডাইরেকশন যেটা হরাইজন যেটা সেটাই কিন্তু নিজে অ্যাকচুয়াল হরাইজনের সঙ্গে কিছু একটা অ্যাঙ্গেলে আছে, মনে করি এটা থিটা অ্যাঙ্গেলে আছে, এটা আলফা অ্যাঙ্গেলে আছে, অর্থাৎ থ্রো করেছিলাম আলফা অ্যাঙ্গেলে, আর হরাইজনের সঙ্গে দ্য প্লেন অফ, অর্থাৎ যে প্লেন বরাবর, অর্থাৎ যে প্লেনটাকে আমি হরাইজন্টাল বলে ধরি, যে প্লেনটাকে অনুরূপভাবে ধরি, সে অ্যাকচুয়াল হরাইজন্টালের সঙ্গে একটা থিটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে সেই ক্ষেত্রে এক ধরনের কমপ্লিকেটেড কিছু প্রবলেম তৈরি হয়। সেই কমপ্লিকেটেড প্রবলেমগুলোকেও আমরা সলভ করবো এক এক করে। আর এই ধরনের যে মোশন, এই ধরনের প্রজেক্টাইল মোশনকে আমরা বলছি হরাইজন্টাল প্রজেক্টাইল মোশন অন ইনক্লাইন প্লেন। এই ধরনের আমরা প্রজেক্টাইল মোশনকে কি বলছি? প্রজেক্টাইল মোশন অন এন ইনক্লাইন প্লেন, কোনো একটা নত তলের উপরে প্রজেক্টাইল মোশন। তাহলে আমি এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম হোয়াট ইজ প্রজেক্টাইল মোশন। তাহলে প্রজেক্টাইল মোশন মানে শুধুমাত্র এই ডেফিনেশনটাই 100% সত্য তা কিন্তু নয়। আমি প্রজেক্টাইল মোশন মানে আমরা মূলত এই ধরনের প্রজেক্টাইল মোশনটাকেই, যেটা আমি ব্লু কালারে লিখেছি দ্বিতীয় নম্বর পয়েন্টে, ওটাকেই আমরা মূলত প্রজেক্টাইল মোশন বলি। তো এই কারণে এই ক্ষেত্রে আমরা থিটার মানটা 90 ডিগ্রির চেয়ে কম অ্যাঙ্গেলে থ্রো করি, তাই এখানে লিখেছিলাম ডেফিনেশন। কিন্তু প্রজেক্টাইল মোশন 4 রকমের হতে পারে। ভার্টিক্যাল প্রজেক্টাইল মোশন, যাকে আমরা বলি ভার্টিক্যাল মোশন, যেটা আমরা একমাত্রিক গতিতে পড়ে এসেছি। অ্যাঙ্গুলার প্রজেক্টাইল মোশন, অর্থাৎ যে ক্ষেত্রে অবজেক্টটাকে 90 ডিগ্রির চেয়ে কম অ্যাঙ্গেলে থ্রো করা হচ্ছে, যার কারণে তার ভার্টিক্যাল ডাইরেকশনে ভেলোসিটি আছে, হরাইজন্টালেও আছে। আর আছে হরাইজন্টাল প্রজেক্টাইল মোশন, যেখানে অবজেক্টটাকে এমনভাবে থ্রো করা হবে, তাকে থ্রো করার সময় ইনিশিয়ালি দেয়ার ইজ নো ভার্টিক্যাল ভেলোসিটি, তার কোনো উল্লম্ব বেগ ছিল না, অনলি হরাইজন্টাল ভেলোসিটি এক্সিস্ট, শুধুমাত্র হরাইজন্টাল ভেলোসিটি ছিল। আর প্রজেক্টাইল মোশন অন অ্যান ইনক্লাইন প্লেন, একটা তল, যে নততলটা, সেই নততলের উপরে যদি একটা অবজেক্টের প্রজেক্টাইল মোশনকে আমরা ক্লাসিফাই করি, তাহলে আমি এখানে পেয়ে যাচ্ছি প্রজেক্টাইল মোশন অন অ্যান ইনক্লাইন প্লেন। এক এক করে আমরা এক একটা ভিডিওতে পরপর করে প্রত্যেকটা বিষয়কে কমপ্লিট করব। তো আজকে এরপরের জায়গায় আসছি আমি। আশা করি এই জায়গাটা বুঝতে কোনো অসুবিধা নেই, ক্লিয়ার। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। এরপরেই আমরা এই প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে অ্যাঙ্গুলার প্রজেক্টাইল মোশনটাকেই ফার্স্ট আলোচনা করব, কারণ আমরা ভার্টিক্যাল প্রজেক্টাইল মোশন ক্লাস 11 এ তোমরা ওডিএম বা একমাত্রিক গতি চ্যাপ্টারটা পড়েছো, সেই একমাত্রিক গতি চ্যাপ্টারে মোটামুটি ভার্টিক্যাল প্রজেক্টাইল মোশন বা যাকে আমরা ভার্টিক্যাল মোশন বলছি, সেই সম্পর্কে তোমরা পড়েছো। তো এই কারণেই আমার এখানে শুরু হচ্ছে যেটা প্রজেক্টাইল মোশন, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার প্রজেক্টাইল মোশন। এই অ্যাঙ্গুলার প্রজেক্টাইল মোশনের কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি আজকে একটু আলোচনা করব। তাহলে অ্যাঙ্গুলার প্রজেক্টাইল মোশন মানে একটা অবজেক্ট যেমন উপরে উঠবে নিচে নামবে, তেমনই সে সামনের দিকেও যাচ্ছে। তার মানে অ্যাঙ্গুলার প্রজেক্টাইল মোশনে আমি দেখলাম একটা অবজেক্টের অ্যাকচুয়ালি দুটো ভেলোসিটি আছে, একটা অ্যালং দা হরাইজন্টাল ডাইরেকশন আর একটা অ্যালং দা ভার্টিক্যাল ডাইরেকশন। তাহলে ভার্টিক্যাল ডাইরেকশনের ভেলোসিটি কি করছে? তাকে উপরে তুলছে, নিচে নামাচ্ছে। আর হরাইজন্টাল ডাইরেকশনের ভেলোসিটি কি করছে? তাকে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তার মানে এক্ষেত্রে অবজেক্টটা দু ধরনের মোশনই আমরা দেখতে পাবো, একটা ভার্টিক্যাল মোশন আর একটা হরাইজন্টাল মোশন। তার মানে তার যে কোনো সময়ের পজিশন জানতে গেলে আমাকে হরাইজন্টাল ডাইরেকশন ডিসটেন্স লাগবে আর ভার্টিক্যাল ডাইরেকশনের ডিসটেন্স লাগবে। তার মানে প্রত্যেকটা পয়েন্টের আমি দুটো করে পজিশন পাবো, একটা অ্যালং দা হরাইজন্টাল ডাইরেকশন আর একটা অ্যালং দা ভার্টিক্যাল ডাইরেকশন, সো দ্যাট দিস টাইপ অফ প্রজেক্টাইল মোশন ইজ দ্য এক্সাম্পল অফ টু ডাইমেনশনাল মোশন। তাহলে অ্যাঙ্গুলার প্রজেক্টাইল মোশন ইজ an example of 2D motion, yes or no? এই জায়গাটা কে বুঝতে পারলে না যে অ্যাঙ্গুলার প্রজেক্টাইল मोशन is an example of 2D motion, टू डायमेंशनल मोशन। क्लियर है या क्लियर नहीं है? क्लियर है तो बोलिए, क्लियर नहीं है तो कमेंट कीजिए। आपके लिए वो जो कमेंट सेक्शन ये ओपन है, कोई भी कमेंट आए तो मैं उसको अवश्य देखूंगा और उसके बाद मैं फिर भी एक कमेंट का जो आंसर होगा, ये आंसर के लिए फिर भी वीडियो बनाएंगे और आपका नाम भी हम लेंगे कि इसका प्रॉब्लम था और क्यों मैंने ये ऐसा आंसर दिया। तो ठीक है, तो देखिए, তো এরপরে তাহলে আমি একটা ছবি আঁকছি, তাই না? ফিজিক্স মানে আমরা জানি তাকে রিপ্রেজেন্ট করাটাই মূল জিনিস। তো রিপ্রেজেন্ট করতে গেলে সবচেয়ে সঠিক এবং সবচেয়ে ইজিয়েস্ট মেথড হচ্ছে একটা ডায়াগ্রাম ড্র করা। তো ডায়াগ্রামটা দেখো, ও পয়েন্ট থেকে আমি অবজেক্টটাকে থ্রো করলাম। কি কাকে থ্রো করলাম? ও পয়েন্টে একদম ক্রিকেট বলটা মনে করে একদম ব্যাটের গোড়ায় ছিল, একদম হেলিকপ্টার সেট, পার্টটা সেট একদম হেলিকপ্টার, মহেন্দ্র সিং ধোনি এমএসডি থালা ফরে রেজেন্ট। তো এবার এই ও পয়েন্ট থেকে অবজেক্টটাকে থ্রো করার পরে অবজেক্টটা এইভাবে গিয়ে আর পয়েন্ট পর্যন্ত গেল। কোথায় গেল? আর পয়েন্ট পর্যন্ত। এবার ও পয়েন্টে তাকে যখন থ্রো করা হচ্ছিল তখন তার ভেলোসিটি ছিল ভি আর অ্যাঙ্গেল উইথ দ্য হরিজন্টাল ডাইরেকশন ইজ থিটা। অ্যাঙ্গেল উইথ দ্য হরিজন্টাল ডাইরেকশন ইজ থিটা। তাহলে এখানে সে যখন একদম মিড পয়েন্টে পৌঁছলো, পি পয়েন্ট, তখন গ্রাউন্ড থেকে তার হাইটটা ম্যাক্সিমাম হাইট, তাকে আমি এইচ দিয়ে নাম দিলাম। এবারে এখানে কাকে কি বলে একটু আমি বলি।
মনে করি হরিজন্টাল ডাইরেকশনটাকে আমি এক্স অ্যাক্সিস বলে ভাবলাম, আর ভার্টিক্যাল ডাইরেকশনটাকে আমি ওয়াই অ্যাক্সিস বলে ভাবলাম। কি ভাবলাম? দ্য হরিজন্টাল ডাইরেকশন অ্যালং এক্স অ্যাক্সিস অ্যান্ড দ্য ভার্টিক্যাল ডাইরেকশন অ্যালং ওয়াই অ্যাক্সিস। ভি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, তার মানে ভি কে আমি দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারবো। একটু আগেই বলেছিলাম অ্যালং এক্স অ্যাক্সিস কি হবে ভি কস থিটা, আর অ্যালং ওয়াই অ্যাক্সিস কি হবে ভি সাইন থিটা। ইজ দেয়ার এনি প্রবলেম? সমস্ত থাকলে কমেন্ট করবে। তো ভি কস থিটা, ভি সাইন থিটা। এবার এখানে আমি এক এক করে বলছি। এই ভি কস থিটা কি ছিল? ভি cos theta the velocity along horizontal direction, and v sin theta the primary velocity or initial velocity along vertical direction. কাকে কি বলে একটু বলি। এই যে ও যে পয়েন্ট থেকে আমি অবজেক্টকে থ্রো করছি তাকে বলি পয়েন্ট অফ প্রজেকশন বা প্রজেক্টাইল। অর্থাৎ প্রক্ষেপ বিন্দু, পয়েন্ট অফ প্রজেকশন। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে ভি velocity of projection, তারপরে কি আছে থিটা অ্যাঙ্গেল অফ প্রজেকশন, ও থেকে আর। এই যে ও থেকে আর মানে হরিজন্টাল ডাইরেকশনে ম্যাক্সিমাম যে ডিসটেন্সটা গেল পথটায়, যে পথে উড়ে উড়ে বলটা পাঞ্চি মানে উড়কে বেরিয়ে মাসতে গগন মে, তো উড়ে উড়ে যে পথটা গেল তাকে আমরা বলছি দা রেঞ্জ অফ প্রজেকশন, দা range of projectile motion, the range of projectile। আর h টাকে আমরা বলছি ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম হাইট। এখন এই অবজেক্টটায় ভি cos থিটা আর ভি sin থিটা এরা পরস্পর কত ডিগ্রি কোণ করে আছে? ভি cos থিটা along x axis, ভি sin থিটা along y axis। তার মানে অনুভূমিক গতি আর উল্লম্ব গতি এরা কেউ কারোর উপরে কোনো প্রভাব ফেলে না। আমরা জানি দুটি ভেক্টর কোয়ান্টিটি বা দুটি বেগ, দুটি বল, তারা যদি পরস্পর 90 ডিগ্রি কোণে কাজ করে তাহলে একজন অপরজনের উপরে কোনো প্রভাব তৈরি করতে পারে না। কেন পারে না? কারণ একজন আরেকজনের উপরে প্রভাব তৈরি করতে গেলে আমরা জানি, ধরি এটা এ এটা বি, তাহলে বি এর দিকে উপাংশ কত হবে? বি cos 90, তাহলে বি cos 90 মানে 0, বা এ এর বি এর দিকের উপাংশ কত হবে? এ cos 90 মানে 0। অর্থাৎ আমরা যদি কম্পারেটর রেজোলিউশনে দেখি 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকলে cos 90 চলে আসে, আর cos 90 চলে এলে সেক্ষেত্রে 0 হয়ে যায়। তাই দুটো ভেক্টর কোয়ান্টিটি যদি পারপেন্ডিকুলার ইচ আদার হয় তাহলে একজন আরেকজনের উপরে কোনো এফেক্ট ক্রিয়েট করতে পারে না। there is no effect on horizontal velocity by the vertical velocity or vertical velocity by the horizontal velocity। তো এই কারণেই এখানে প্রথমেই বলি জি কোন দিকে কাজ করবে? গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কাজ করছে জি নিচের দিকে, আর আমরা এগুলোকে আইডিয়াল কেস ধরে নিচ্ছি। অর্থাৎ এই প্রত্যেক জায়গাতেই এয়ার রেজিস্ট্যান্স বা বায়ুর যে বাধা, সেই বায়ুর বাধাটাকে কিন্তু আমরা নেগলেক্ট করছি, মানে নেই বলেই ধরে নিচ্ছি, নেগলেজেবল ধরে নিচ্ছি। বাট বায়ুর বাধা থাকে, এই কারণে এখানে রেঞ্জ কিছুটা কমে, এখানে হাইট কিছুটা কমে, এগুলো ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটে। তো যাই হোক, আমি ভাবছি জি কোন দিকে কাজ করবে? নিচের দিকে। তার মানে ভি cos থিটা আর জি এদের মধ্যে আবার অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তার মানে ভি cos থিটার উপরে জি এর কোনো প্রভাব আছে না নেই? তাহলে এখানে প্রথমেই আমি লিখে দেই ভি cos থিটা, এটা হচ্ছে অনুভূমিক, আর ভি sin থিটা এটা হচ্ছে উল্লম্ব। এখন অনুভূমিক যেটা আছে এর সঙ্গে কি আছে? পারপেন্ডিকুলারলি আছে জি, তার মানে এর উপরে জি এর কোনো প্রভাব আছে না নেই? পারপেন্ডিকুলার ডাইরেকশনে দুটো ভেক্টর, মানে একজন আরেকজনের উপরে কোনো প্রভাব নেই। তার মানে ভি cos থিটার উপরে জি এর কোনো প্রভাব নেই, জি এর কোনো প্রভাব নেই। কিন্তু এই যে ভি sin থিটা এটা তো আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড, তার মানে এই যত উপরের দিকে উঠবে জি কি করবে? অবজেক্টটা যখন উপরের দিকে উঠে তখন জি নিচের দিকে কাজ করছে, এই কারণে তখন বেগ আস্তে আস্তে কমতে থাকে। আবার যখন বস্তুটা নিচের দিকে নামবে তখন বেগ আস্তে আস্তে কি হবে? তখন বেগ আস্তে আস্তে আবার দেখবো বাড়তে থাকবে। তার মানে ভি sin থিটা হচ্ছে কি? উল্লম্ব গতি। আর এর উপর কি? এর উপর জি এর প্রভাব আছে। অবজেক্টটা যতক্ষণ ও থেকে পি তে যাচ্ছে জি মন্দন হিসেবে কাজ করবে, আর বেগ কমবে। আর পি থেকে আরে জি ত্বরণ হিসেবে কাজ করবে, বেগ বাড়বে। আর পি তে চলে গেলে ভার্টিক্যাল ডাইরেকশনে কোনো ভেলোসিটি থাকবে কি থাকবে না? আমি যদি দেখি পি তে যখন থাকবো তখন শুধুমাত্র কোন দিকে ভেলোসিটি আছে? হরিজন্টাল ডাইরেকশনে ভেলোসিটি আছে ভি cos থিটা, কিন্তু ভার্টিক্যাল ডাইরেকশনে কোনো ভেলোসিটি নেই। তার মানে পি তে
ভার্টিক্যাল ডাইরেকশনে উল্লম্ব গতি পি তে গেলে উল্লম্ব বেগ কত হয়ে যাচ্ছে? আমরা দেখছি পি তে গেলে উল্লম্ব বেগ হয়ে যাচ্ছে 0। যখন পি বলছি তখন আমরা দেখলাম কি পি তে দেখছি যে উল্লম্ব বেগের মান কত হয়ে গেছে? 0। তো এই হলো হচ্ছে কথা। তাহলে ভি কস থিটা, ভি সাইন থিটা, ভি কস থিটা হচ্ছে অনুভূমিক গতি, ভি সাইন থিটা হচ্ছে উল্লম্ব গতি, আর পি তে গেলে আমরা দেখছি উল্লম্ব বেগটা কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। এখানে যদি যে কোনো পয়েন্টে যাই আমি, তাহলে আমরা দেখবো হরিজন্টাল ভেলোসিটি একই আছে, ভার্টিক্যাল ভেলোসিটি প্রথমে এইভাবে এই এখানে আর নেই। ঠিক পরের পয়েন্টে চলে এলে ভার্টিক্যাল নিচের দিকে, হরিজন্টাল সামনের দিকে, এইভাবে হয়ে যাবে। তো আমরা তাহলে আপাতত আজকে একটা প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে তার বেগগুলো কিভাবে কম্পোনেন্টে ভাগ হচ্ছে এবং একই সঙ্গে প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে কাকে কি বলে, কোন পয়েন্টগুলোকে বা কোন ডিসটেন্সটাকে, তা নিয়ে আলোচনা করলাম। আমরা এর পরের দিন এর ইকুয়েশনগুলো সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্ত। ধন্যবাদ, ভালো থাকবে। ক্লাস কেমন লাগলো কমেন্ট করবে, কোনো বুঝতে অসুবিধা থাকলেও কমেন্ট করে জানাবে।